2025 সালের 12ই ফেব্রুয়ারি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশের 24শে জুলাই সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে সংস্থাটির তদন্ত রিপোর্ট প্রকাশ করেছিল। তার পরদিন অর্থাৎ গত বছরের 13ই ফেব্রুয়ারি আমরা একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যার শিরোনাম ছিল জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ভুলের এলাহি কাণ্ড। এর প্রায় 1 বছর 3.5 মাস পর এসে 24শে জুলাই নিয়ে জাতিসংঘের অনুসন্ধানী প্রতিবেদনে গুরুতর ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েলস কেসি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে এই অভিযোগ করেন ব্রিটিশ কিংস কাউন্সিল হিসেবে স্বীকৃত এই সিনিয়র আইনজীবী। প্রশ্ন হলো, প্রায় 15 মাস পর কেন শেখ হাসিনার আইনজীবী জাতিসংঘের এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে চিঠি দিলেন? ঠিক এমন এক সময় যখন শেখ হাসিনা নিজেই একের পর এক ইমেল সাক্ষাৎকারের মাধ্যমে জানান দিচ্ছেন তিনি শিগগিরই দেশে ফিরবেন। আবার তার এই ঘোষণা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের সুপ্ত সুনামিও চলছে। ঠিক তখনই কেন জাতিসংঘের রিপোর্টকে চ্যালেঞ্জ করা হলো? তার চেয়েও বড় প্রশ্ন, চিঠিতে জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা 1400 মৃত্যুর সংখ্যাকে অত্যন্ত ভুল ও বিভ্রান্তিকর এবং পক্ষপাতমূলক রাজনৈতিক ন্যারেটিভ প্রতিষ্ঠার জন্য রিপোর্টটিকে ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। যদি শেখ হাসিনার আইনজীবীর এই দাবি সঠিক হয়, তাহলে জাতিসংঘের এই রিপোর্টের পরিণতি কি হতে পারে? বিশেষ করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে এই রিপোর্টটি শুনানির সময় প্রসিকিউশন ব্যবহার করেছিল। প্রশ্ন হলো, আসলে কি জাতিসংঘের এই রিপোর্টটি পক্ষপাতমূলক ছিল? আমাদের অনুসন্ধান বলছে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের তখনকার অন্তর্বর্তী সরকারের কাছে রিপোর্টটি যে ড্রাফট জমা দিয়েছিল, মূল রিপোর্টে তার বহু কিছু বাদ করেছিল। আবার ইউনূস সরকারের সুপারিশে অনেক কিছু যোগ করা হয়েছিল। প্রশ্ন হলো, কেন জাতিসংঘের মতো একটি সংস্থা ইউনূসের সরকারের পছন্দ মতো নিজেদের রিপোর্টে এত সংযোজন বিয়োজন করেছিল? অনুসন্ধান বলছে সেখানে আছে এক ভূ রাজনৈতিক রহস্য। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী স্টিফেন পাওয়েলস কেসি, যিনি এর আগেও শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘকে একাধিক চিঠি দিয়েছেন। স্টিফেন পাওয়েলস কেসি সবশেষ চিঠি দিলেন 28 মে। চিঠিটি 3 পৃষ্ঠার। চিঠি দেওয়ার তথ্য জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য স্টেটসম্যান এবং বাংলাদেশি সংবাদ মাধ্যম টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, 2025 সালের 12ই ফেব্রুয়ারি জাতিসংঘ মানবাধিকার দপ্তর বাংলাদেশের 24শে জুলাই ও আগস্টের বিক্ষোভ সংক্রান্ত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক যে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ রয়েছে। এই চিঠির মূল উদ্দেশ্য ছিল OHCHR এর প্রতিবেদনে উল্লেখিত 1400 মৃত্যুর পরিসংখ্যানকে চ্যালেঞ্জ করা এবং এটি প্রত্যাহারের দাবি জানানো। দাবি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ককে, যিনি নিজেই বিদেশি গণমাধ্যমে স্বীকার করেছিলেন বাংলাদেশের সেনাবাহিনীকে জুলাই আন্দোলনকারীদের পক্ষে রাখার জন্য সতর্ক করেছিলেন। স্টিফেন পাওয়েলস কেসি তার চিঠিতে উল্লেখ করেন, জাতিসংঘের প্রতিবেদনে ব্যবহৃত 1400 নিহতের সংখ্যাটি কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা যাচাইকৃত তালিকা ছাড়াই অত্যন্ত অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। চিঠিতে বলা হয়, এই বিশাল অতিরঞ্জিত সংখ্যাটি মূলত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার ঘটনাকে নৈতিক ও আন্তর্জাতিকভাবে বৈধতা দিতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা লাভকে ন্যায়সঙ্গত হিসেবে চিত্রায়িত করতে তৈরি করা একটি রাজনৈতিক ন্যারেটিভের অংশ। স্টিফেন পাওয়েলস কেসি তার চিঠিতে এই পরিসংখ্যানগত অসঙ্গতি প্রমাণের জন্য 3টি বিষয় তুলে ধরেন। প্রথমত, অন্তর্বর্তী সরকারের নিজস্ব গেজেটের সাথে অমিল। ডাউটি স্টেটের চিঠিতে দেখানো হয়, খোদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত সরকারি গেজেটে জুলাই আগস্টের সহিংসতায় নিহতের সংখ্যা প্রায় 834 থেকে 841 জন উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের দাবি করা 1400 পরিসংখ্যান এই সরকারি গেজেটের সংখ্যার চেয়ে প্রায় দ্বিগুণ। দর্শক, জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং দলের রিপোর্ট তার 10 ও 11 পৃষ্ঠায় বলা হয়েছে, তাদের 1400 জনের হিসেবের একমাত্র উৎস ছিল অন্তর্বর্তী সরকারের দেয়া তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রতিবেদন চূড়ান্ত করার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় 841 জন মৃত্যুর তথ্য রেকর্ড করেছিল। এছাড়া NSI বিক্ষোভের সময় নিহত
14 জনের নাম সরবরাহ করেছে। এগুলোর সঙ্গে বিভিন্ন নাগরিক সংস্থা থেকে পাওয়া প্রতিবেদন তুলনা করে জাতিসংঘ নিহতের মোট সংখ্যার একটি অনুমানে পৌঁছেছে, যার অর্থ হলো জাতিসংঘ শুধু ইউনুসের সরকার ও বিভিন্ন সংস্থা থেকে পাওয়া সংখ্যাগুলো যোগ করে দিয়েছে। এই বিষয়টি আমরা গত বছর প্রচার করে ভিডিও। আইনজীবী স্টিফেন পাউলস চিঠিতে উদ্বেগের দ্বিতীয় বিষয়টি হলো আন্দোলনকারীদের নিজস্ব তালিকার। আন্দোলনের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রাথমিক অনুসন্ধানে নিহতের সংখ্যা প্রায় 650 বলে উল্লেখ করেছিল। ডাউটি স্ট্রিটের আইনজীবী প্রশ্ন তোলেন, যখন মাঠ পর্যায়ের মূল আন্দোলনকারী এবং খোদ সরকার নিজেরাও নিহতের সংখ্যা 850-এর নিচে রাখছে, তখন জাতিসংঘ কেন অদৃশ্য তথ্যের ভিত্তিতে 1400 মৃত্যুর সংখ্যাটি তাদের দাপ্তরিক প্রতিবেদনে প্রকাশ করলো? পাউলসের দাবি, যদি নিরপেক্ষ স্বাধীন তদন্ত করা হয় তাহলে প্রকৃত সংখ্যা আরো কম হতে পারে। সবশেষ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হলো তথ্যের অস্পষ্ট উৎস, যার অর্থ হলো জাতিসংঘের এই রিপোর্টটি পদ্ধতিগত দিক থেকে মারাত্মক রকমের একটি ভুল প্রতিবেদন। স্টিফেন পাউলস দাবি করেছেন OSCHR তাদের রিপোর্টে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাত দিলেও সেই সূত্রগুলোর পরিচয় বা পদ্ধতিগত ভিত্তি প্রকাশ করেনি, যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য অপরিহার্য ছিল। দর্শক, জাতিসংঘের তদন্ত প্রতিবেদন ঘেঁটে দেখা যাক আইনজীবী পাউলসের এই দাবি কতটুকু সত্যি। কারণ জাতিসংঘের যে কোনো তদন্ত বা তথ্য অনুসন্ধান প্রতিবেদনের গ্রহণযোগ্যতা নির্ভর করে তার পদ্ধতিগত নিরপেক্ষতা, তথ্যের বৈজ্ঞানিক সংগ্রহ পদ্ধতি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার উপর। কিন্তু বাংলাদেশের জুলাই-আগস্ট সহিংসতা নিয়ে তৈরি OSCHR এর প্রতিবেদনটি চুলচেরা বিশ্লেষণ করলে বেশ কিছু গুরুতর পদ্ধতিগত তথ্যগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। এত বড় স্পর্শকাতর একটি ঘটনার তদন্ত জাতিসংঘ সেরে ফেলেছিল ক্ষুদ্র একটি স্যাম্পল সাইজ দিয়ে, যেখানে ছিল ভুক্তভোগী নির্বাচনের ক্ষেত্রে চরম মাত্রায় পক্ষপাত দুষ্টতা। জাতিসংঘের রিপোর্টে স্বীকার করা হয়েছে উপযুক্ত সময় ও যথাযথ উপকরণের কারণে OSCHR মানবাধিকার লঙ্ঘন ও অপব্যবহারের প্রতিনিধিত্বমূলক নমুনা নথিভুক্ত করতে পেরেছে, তবে পুরো বাংলাদেশ ঘুরে একটি বিশদ বিবরণ তৈরি করতে পারেনি। OSCHR এর তথ্য অনুসন্ধান দল তাদের প্রতিবেদনে বাংলাদেশে 1400 মৃত্যুর দাবি এবং প্রায় 11,700 মানুষের আটকের কথা উল্লেখ করেছে, কিন্তু এই বিশাল সংখ্যক ভুক্তভোগীর বিপরীতে OSCHR মাত্র 29 জন ভুক্তভোগীর সরাসরি সাক্ষাৎকার নিয়েছে বা তাদের ঘটনা পরীক্ষা করেছে। এই অত্যন্ত ক্ষুদ্র নমুনা বা স্যাম্পল সাইজ কোনোভাবেই একটি দেশের এত বড় আকারের রাজনৈতিক সংঘাতের সামগ্রিক চিত্র তুলে ধরতে পারে না। তাছাড়া এই 29 জন ভুক্তভোগীকে কোনো বৈজ্ঞানিক বা নিরপেক্ষ মানদণ্ডে নির্বাচন করা হয়েছিল তার কোনো উল্লেখ নেই জাতিসংঘের রিপোর্টটিতে। অভিযোগ আছে OSCHR টিম মূলত অন্তর্বর্তীকালীন সরকার এবং বিজয়ী রাজনৈতিক শক্তির অনুগত কর্মকর্তাদের সুপারিশ অনুযায়ী নির্দিষ্ট ভুক্তভোগীদের সাথে কথা বলেছিল, যার ফলে রিপোর্টের ফলাফল চরম পক্ষপাত দুষ্ট হয়েছে। জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তথ্য চেয়ে আহ্বান জানিয়েছিল জাতিসংঘ, কিন্তু মাত্র 6 জন ব্যক্তি তাদের এই আহ্বানে সাড়া দিয়েছিল। এমনকি সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাও জামায়াতে ইসলামীর মতো রাজনৈতিক দলও ভলকার তুর্কের টিমকে তখন বুড়ো আঙ্গুল দেখিয়েছিল। মজার তথ্য হলো যে আইজিপি মামুনকে রাজসাক্ষী করে শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই আইজিপিরই সাক্ষাৎ পায়নি তখন জাতিসংঘের টিম। জাতিসংঘের মূল রিপোর্টের 2 নম্বর পৃষ্ঠার 9 নম্বর পয়েন্টে বলা হয়েছে, দুঃখের বিষয় আটক সাবেক মহাপুলিশ পরিদর্শকের সাক্ষাৎকার নিতে OSCHR অনুরোধ করলেও তা গ্রহণ করা হয়নি। আইনজীবী স্টিফেন পাউলস দাবি করেছেন, প্রকৃত সত্য থেকে এত দূরে থাকা একটি সিদ্ধান্তে জাতিসংঘের প্রতিবেদন পৌঁছানো অত্যন্ত উদ্বেগজনক। তিনি চিঠিতে লেখেন, এতে অনুসন্ধান প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং রাজনৈতিক সহিংসতাকে উস্কে দেওয়া ও বৈধতা দেওয়ার জন্য ভুল তথ্য ব্যবহারের একটি বিপজ্জনক নজির তৈরি হয়েছে। জাতিসংঘ মানবাধিকার দপ্তর যেন এই বিষয়ে সংশোধনী ও ভুল তথ্য সংবলিত প্রতিবেদন প্রত্যাহারের প্রকাশ্য বিবৃতি দেয় সে বিষয়ে চিঠিতে অনুরোধ করেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আইনজীবী। স্টিফেন পাউলসের সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো জাতিসংঘের দল শেখ হাসিনার বিরুদ্ধে আনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ যথাযথভাবে যাচাই না করায় গুরুতর ভুল তথ্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
জুলাই আন্দোলনের মতো সহিংস বিক্ষোভে এত মানুষের মৃত্যু অবশ্যই একটি মর্মান্তিক ঘটনা মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার সরকার পুলিশের অতিরিক্ত বল প্রয়োগ তদন্তে একটি কমিশন গঠনের প্রক্রিয়া ছিল। তবে অতিরঞ্জিত মৃত্যুর সংখ্যা ব্যবহার করে শেখ হাসিনাকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের গণহত্যার নির্দেশদাতা হিসেবে